আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমি ফাইনাল যে সাবমিশন আপনাদেরকে আমি আগের একটা পোস্টে বলেছিলাম যে ফাইনাল সাবমিশনটা কিভাবে করবেন এবং কোন কোন ডকুমেন্ট আপনারা এখানে ইনক্লুড করবেন। তো এটা সম্পূর্ণ যে প্রসেসটা আছে বা সম্পূর্ণ মানে সবগুলো যে ডকুমেন্ট আছে কি কি ডকুমেন্ট কিভাবে করবেন, তো এটা নিয়ে হচ্ছে আমি ডিটেলসে একটু কথাবার্তা বলবো। আপনারা যারা অলরেডি ফাইল সাবমিট করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা মানে সবাই কিভাবে সাবমিট করবেন এবং কোন কোন স্টেজগুলো বা কোন কোন স্টেপগুলো নিলে মানে ডকুমেন্টগুলো সুন্দর হবে এবং কিভাবে কি করবেন, তো সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। তো আমি প্রথমেই বলে নিই, আপনারা যারা হচ্ছে অ্যাপ্লিকেন্ট সেটা আপনারা নিজে করেন বা অন্য কাউকে দিয়ে করান বা কোনো এজেন্সি থ্রুতে কাজ করান, তো কথা হচ্ছে আপনারা যখন এমবাসিতে ফাইলটা সাবমিট করতে যাবেন তখন প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে আপনার একটা ভালো একটা আইডিয়া থাকা দরকার। কারণ কি, আপনি যখন বিএফএস গ্লোবালে ফাইলটা সাবমিট করতে যাবেন তখন ওইখানকার যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা হচ্ছে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডকুমেন্ট চাইবে। তো যখন আপনার কাছে ওরা ডকুমেন্টগুলো চাবে তো তখন হচ্ছে মনে করেন নাম ধরে চাবে যে ইন্স্যুরেন্সটা দেন, দেন হচ্ছে কথা কথা কম্পারেবিলিটি ডকুমেন্টটা দেন বা ভেরিফিকেশন দেন, স্পন্সরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেন। তো এমন হুটহাট আপনার কাছে ডকুমেন্ট ওরা চাইতে পারে। তো তার জন্য হচ্ছে আপনাদের প্রথম যেই কনসার্ন সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট আপনি যেগুলো সাবমিট করবেন তো এগুলো সম্পর্কে আপনার কি একটা আইডিয়া থাকা দরকার, যাতে করে আপনার কোনো ধরনের এমন কোনো সিচুয়েশন যাতে না হয় যে আপনাকে একটা ডকুমেন্ট ওরা চাইলেও আপনি হচ্ছে এক্সাক্ট ডকুমেন্ট আপনি দিতে পারেন নাই। তো সেটা হচ্ছে আপনার একটা নেগেটিভ একটা ইয়ে পড়তে পারে আর কি, একটা ইমপ্রেশন পড়তে পারে, সেটা একটা ডিসক্লেমার হোক বা অন্য যে কোনো কিছু হোক। তবে চেষ্টা করবেন সব কিছুই নিজে নিজে করার বা একটা আইডিয়া নিয়ে রাখার। কারণ ওরা যদি আপনাকে হুটার কোনো কোয়েশ্চেন বা কোনো একটা ডকুমেন্ট ছায়া যদি না পায় বা আপনি যদি না দিতে পারেন তখন ওরা কিছু একটা নোট ডাউন করবে, যেটা হচ্ছে ভিসা অফিসারের কাছে কি বড় একটা নেগেটিভ পয়েন্ট হবে। তো সেই জন্য কি আপনার প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে একটা প্রপার আইডিয়া নিয়ে যাবেন। এবার আসি প্রথমে যে আপনারা যখন ডকুমেন্টগুলো সাবমিট করবেন বা গুছাবেন, যে মনে করেন কালকে আপনার এম্বাসিতে ডেট নেওয়া, আপনি কালকে ফাইলটা সাবমিট করবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেই যে স্টেপগুলো বা যেই মানে সারিবদ্ধভাবে যেগুলো ডকুমেন্টগুলো গুছাবেন, তো এগুলো নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। যে প্রথমে হচ্ছে ডি টাইপ। তো ডি টাইপটা যখন আপনি মানে পূরণ করবেন তো প্রত্যেকটা ডকুমেন্ট মানে প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে দিবেন। তো ডি টাইপ নিয়ে হচ্ছে আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, প্রায় 10 কের মতো ভিউজ হয়েছে। তো আপনার হচ্ছে লেটেস্ট ভিডিওটা দেখে নেবেন যে ডি টাইপের ফর্মটা কিভাবে ফিল আপ করা হয়। তো আর এখানে হচ্ছে ডি টাইপের যে ফর্মের যে ডেটটা আছে, ডেটটা হচ্ছে আপনি এক্স্যাক্টলি আপনার অ্যাপয়েন্টমেন্ট যে ডেটে নেওয়া বা আপনি জানেন যে কালকে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা কালকে হচ্ছে আপনি ফাইলটা সাবমিট করবেন, তো সেক্ষেত্রে আপনার ডি টাইপ ফর্মের ডেটটা কি ওই এক্স্যাক্ট ওই ডেটই হবে। তো ডি টাইপ ফর্মে যদি আপনি যান নিচের দিকে দুইটা ডেট দেওয়া থাকে, যা সাবমিশনের ডেট বা মানে প্লেস এন্ড ডেট, এমন একটা টাইপ মানে ডিউরেশন দেওয়া থাকে। তো এখানে হচ্ছে আপনারা যে ডেটা সাবমিট করবেন ওই ডেটটা দিয়ে দিবেন। এবার আসি পাসপোর্ট। তো আপনার যে ভ্যালিড যে পাসপোর্ট আছে, আচ্ছা ওইখানে আমি আরেকটা ইনফরমেশন একটু অ্যাড করে নিই। তো যদি মনে করেন ডি টাইপ ফর্মের কথা হচ্ছে যে আপনি আপনার কালকে ফাইলটা সাবমিশন করার কথা কিন্তু সামহাও সাবমিট করতে পারেন নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবার কি করবেন, ডেটটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে যেই ডেটটা দিবেন ওই ডেটটা আপনারা দিয়ে দিবেন। এবার আসি পাসপোর্ট। তো পাসপোর্টের ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ভ্যালিড যে পাসপোর্ট অ্যাটলিস্ট 18 মাস বা 2 বছরের মতো ভ্যালিডিটি আছে আপনাদের, ওই পাসপোর্টটা হচ্ছে এম্বাসিতে সাবমিট করবেন। তবে কিছু ইস্যু হয় যে অনেকের আছে কি যে পুরাতন পাসপোর্ট যে ডেডলাইন মনে করেন একেবারে শেষের দিকে, তো তারা অনেকেই করে কি যে নতুন একটা পাসপোর্ট মানে ইয়ে করে আর কি আবেদন করে। তো যদি আপনার নতুন পাসপোর্টটা থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নতুন পুরাতন দুইটা পাসপোর্টে নিয়ে যাওয়ার জন্য, এবং বিএফএস গ্লোবাল ওরাই আপনাকে বলে দিবে যে মানে ওরা কোনটা নিবে বা কিনা, ওরাই আপনাকে আপডেট করে দিবে। ওরা যদি দুইটাই নিয়ে যায় তো দুইটা নিবে, সমস্যা নেই। আর যদি মনে করেন যে একটা নিল তাহলে তো কোনো প্যারাই নেই। আর পাসপোর্ট ফটোকপির ক্ষেত্রে যদি আপনার সেম কথা হচ্ছে যে দুইটা পাসপোর্ট হয় দুইটারই ফটোকপি নিয়ে যাবেন সাথে করে, রিস্ক নেওয়া যাবে না। আর যদি আপনার পাসপোর্ট একটাই থাকে যে নতুন মানে মোটামুটি ভালো একটা ডেট আছে 5 বছর বা 2 বছর প্লাস, তো সেক্ষেত্রে আপনার আলাদা কোনো হ্যাসেল নেওয়া দরকার নাই। তো সেক্ষেত্রে হচ্ছে
যে আপনার পাসপোর্টের ফটোকপিটা কি 48 পেজের হবে। তো 48 পেজের যে ফটোকপিটা আপনারা করবেন সেটা হচ্ছে A to Z। আপনারা হচ্ছে ফটোকপি শপে যাবেন, গিয়ে হচ্ছে সম্পূর্ণ পাসপোর্টটা কি ফটোকপি করবেন। ফটোকপি করে মানে এই সারিবদ্ধভাবে গুছাবেন, যে ডিটাইপ ফর্ম, পাসপোর্ট, দেন পাসপোর্টের ফটোকপিস। দেন আসি 4 নম্বরে, যে পাসপোর্ট ফটোকপিস মানে 2 কপি হচ্ছে ইনফরমেশন পেজ। তো কথা হচ্ছে এই যে আপনার ইনফরমেশন যে পেজটা আছে এটা অনেকে ইন্ডিভিজুয়ালি যদি একসাথে করে দেয়, আবার অনেকে কি একসাথে করে দেয় আর কি। যে প্রথম যে পেজটা আছে ওই প্রথম পেজটাই হচ্ছে মনে করেন ওরা যখন আপনি প্রিন্ট করবেন, তো প্রিন্ট করলে কালারফুল একটা প্রিন্ট হয়, তো খুব সুন্দর হয় আর কি। তো ওইভাবে করার চেষ্টা করবেন। দেন আসে হচ্ছে 4 কপি স্ল্যাব প্রিন্ট ফটো। সাইজ দেওয়া আছে কি 4 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। তো এই যে মেজারমেন্টটা আছে, তো আপনি যখন প্রিন্টটা করবেন তো অবশ্যই ওদের সাথে কথাবার্তা বলে নেবেন লেফট প্রিন্ট, কারণ হচ্ছে লেফট প্রিন্ট ছাড়া কিন্তু আপনি এটা জমা দিতে পারবেন না, যেহেতু ওদের একটা রিকোয়ারমেন্ট আছে। আর এখান থেকে 2 কপি হচ্ছে আপনি ডিটেল ফর্মের ভিতরে কি স্টেপলার করে নিয়ে যাবেন, আর সাথে হচ্ছে 2 কপি নিয়ে যাবেন। বা টোটাল চেষ্টা করবেন 4 কপি নিয়ে যাওয়ার, যেহেতু ডিটেল ফর্মে আপনি পাসপোর্টটা সাইজ দিতে পারবেন, তো সাথে নিয়ে যাবেন হচ্ছে 4 কপি। দেন হচ্ছে অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। দেন আপনার যতগুলো ট্রান্সক্রিপ্ট আছে, সার্টিফিকেটস আছে, সেটা আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি এর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আর যদি আপনি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এবং ব্যাচেলরের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে দেওয়া লাগবে। দেন হচ্ছে অফার লেটার। অফার লেটার আপনি একটু সামনাসামনি রাখবেন, যে ওরা হুট করে প্রথমে আপনার কাছে অফার লেটারটা চাওয়ার সম্ভাবনা কি বেশি। তো প্রথমে আইদার পাসপোর্ট চায়, নয়তো অফার লেটারটা চায় আর কি। তো আমার ক্ষেত্রে হচ্ছে প্রথমে অফার লেটার চাইছে, পরে বলছে যে আপনার পাসপোর্টটাও দেন। তো এটা সাপোর্ট হইতে পারে, আপনার কাছে পাসপোর্টও চাইতে পারে, আপনার কাছে অফার লেটারও কি চাইতে পারে। তো অফার লেটারটা চেষ্টা করবেন মানে একটু কাছাকাছি রাখার। তো কারণ আমি এই যে আমি আগে বললাম হুটহাট ওরা চাইবে ডকুমেন্টগুলো, তো আপনাকে ওইভাবে কি দেওয়া লাগবে। দেন হচ্ছে সিমিয়া। সিমের ভিতরে তো 2টা পার্ট আছে, যে কম্পারেবিলিটি এবং ভেরিফিকেশন, ওরা 2টা একসাথে যাবে যে আপনার সিমিয়া ডকুমেন্টটা দেন। তো আপনার যে ওদের যে সিমের যে মানে সিমের ডিপ্লোমা যে পোর্টাল থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে হচ্ছে প্রিন্ট করে সাথে করে নিয়ে নেবেন। তো যাদের ডাউনলোড করে না, ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবেন এবং ওইভাবে কি সারিবদ্ধভাবে ডকুমেন্টগুলো রাখার চেষ্টা করবেন। দেন হচ্ছে কাভার লেটার। তো কাভার লেটার নিয়ে আসলে অনেক কিছু বলা হয়েছে, তো কিভাবে কি করবেন সবকিছু নিয়ে ডিটেলস ভিডিও আছে, গ্রুপে পোস্ট দেওয়া আছে। তো প্রত্যেকটা স্টেপ ওইভাবে ফলো করে আপনার কাভার লেটারটা রেডি করবেন, এবং এটা হচ্ছে সিমের পাশাপাশি রাখবেন। দেন এমওয়াই আইএলস, আপনার যদি আইএলস থাকে আইএলস দিবেন, আর যদি যাদের আইএলস দেওয়া নাই, যদি শুধু এমওয়াই আছে তারা এমওয়াই ডকুমেন্টটাকে আপনারা সাবমিট করে দিবেন। দেন হচ্ছে স্পন্সর ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। আপনি যদি নিজে সেলফ অ্যাপ্লিকেন্ট হন সেক্ষেত্রে শুধু আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট এবং সলভেন্সি দিবেন, আর যদি আপনি মনে করেন স্পন্সর দিবেন তাহলে স্পন্সরে কি ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দুইটা কি ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো আপনার যে স্পন্সর, এই স্পন্সরের কি যে এফিডেভিটটা আছে বা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আছে, এটা অনেকে অনেক নামে বলা হয়, মানে বলে থাকে আর কি। তো ওই ডকুমেন্টটাও কি আপনারা পরবর্তীতে রাখবেন এবং জমা দিবেন। দেন আসি ইন্স্যুরেন্স। এবার ইন্স্যুরেন্সটা হচ্ছে কিভাবে করবেন, কিভাবে কাটবেন, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। জাস্ট আমি আপনাদেরকে আজকে বলতেছি যে কিভাবে সারিবদ্ধভাবে কিভাবে সব গুছাবেন, যাতে করে আপনারা এম্বাসিতে কোনো ধরনের মানে হেজিটেশন বা কোনো ধরনের ঝামেলা টামেলা না পড়েন আর কি। আর এটা শেষ করে আমি আবার কিছু গাইডলাইন দিব, যে ওইখানকার পরিবেশ বা কিভাবে কি করবেন, এটা ভিডিও লাস্টে আমি বলবো। এবার আসি অ্যাকোমোডেশন। তো অ্যাকোমোডেশন যারা হচ্ছে হাউস কন্ট্রাক্ট করেছেন হাউস কন্ট্রাক্ট, যারা হচ্ছে হোটেল বুকিং দিয়েছেন হোটেল বুকিং। তো ডকুমেন্টগুলো আগে বললাম, প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে আপনাদের একটা আইডিয়া নিয়ে রাখবেন, কারণ হুটহাট ওরা ইন্স্যুরেন্স চাইবে, ওরা অ্যাকোমোডেশন চাইবে, ওরা এয়ার টিকেট উইথ রিটার্ন চাইতে পারে। আর এই যে এয়ার টিকেট উইথ রিটার্ন দেওয়া আছে, রিটার্ন এই বছর রিটার্ন নিয়ে কোনো ইস্যু নাই, তার মানে আপনি এয়ার টিকেট একটা দিলেই হয়ে গেল। দেন আসে আপনার কাভার লেটার। তো আপনার যে কাভার লেটার তো অলরেডি আমি উপরে মেনশন করছি। ওকে সরি, আচ্ছা এটা আপাতত স্কিপ করলাম, এটা দরকার নাই। কাভার লেটার উপরে একবার মেনশন করা আছে। দেন হচ্ছে প্রি এনরোলমেন্ট সামারি। আপনার আপনি যখন ইউনিভার্সিটিতে যে প্রি এনরোলমেন্টটা করছেন, যেটা হচ্ছে ইউনিভার্সিটি আপনার মানে এম্বাসিতে ফরওয়ার্ড করছে, যে ডকুমেন্টটা আপনি ডাউনলোড করেছিলেন ওইটা হচ্ছে প্রিন্ট করে নেবেন, এবং একটু খোঁজখবর রাখবেন যেখানে টিউশন ফি সম্পর্কে এখানকার সবগুলো ইনফরমেশন সঠিকভাবে দেয়া আছে কিনা, এগুলো একটু একটু কি খেয়াল রাখবেন।
তো দেন আসে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেট। তো যেভাবে কন্ডিশন দেওয়া যে এই বছর হচ্ছে অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেট নাকি ওরা ইন্ডিভিজুয়ালি চাচ্ছে, তো সেক্ষেত্রে 19 নম্বরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেটটা রাখবেন এবং সেটা যাতে লিগালাইজ থাকে, সব কিছু যাতে ঠিকঠাক থাকে আর কি, সেভাবে ডকুমেন্টটা রাখবেন। দেন হচ্ছে টিওএলসি। তো আপনি যারা ব্যাচেলর স্টুডেন্টের জন্য যদি মনে করেন আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টে টিএলসি থাকে, আপনার টিওএলসিটা সাবমিট করবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো কিছু করার নাই, ডিরেক্টলি এই জিনিসটা কি স্কিপ করবেন। এবার আসি যে অপশনাল যে ডকুমেন্ট, মোটামুটি এই 20টা ডকুমেন্ট হচ্ছে মনে করেন মোটামুটি ম্যান্ডেটরি ডকুমেন্ট, এগুলা কি আপনার লাগবেই। আর 20-এর পরের যে লিস্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার যদি থাকে ভালো। আর হচ্ছে আচ্ছা এখানে 20 নম্বর 21 নম্বরে কি দুইটা দেওয়া আছে, এটা এডিট করছিলাম আর কি। আচ্ছা, আর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, এটা আপনি ম্যান্ডেটরি ডকুমেন্টের ভিতরে রাখেন। যদি মনে করেন আপনার নিয়ে নিয়ে রাখেন আর কি, তাহলে দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো প্যারা নাই। এটা দুই অপশনই রাখা যায়, প্যারা নাই। লেটার অফ রিকমেন্ডেশন হচ্ছে আপনার যে ইউনিভার্সিটির যে প্রফেসর আপনাকে যদি কোনো রিকমেন্ডেশন দেয়, দেন হচ্ছে এটা কি আপনারা সাবমিট করবেন। দেন হচ্ছে এনি এক্সেলেন্সি সার্টিফিকেটস ইফ ইউ হ্যাভ, যদি আপনার কোনো এক্সেলেন্সি সার্টিফিকেটস থাকে, যে আপনি হইতে পারে সেটা কোনো একটা কোর্স করেছেন ভালো, বা কোনো একটা ডিপার্টমেন্টে আপনি কোনো একটা এক্সেলেন্সি কাজ করেছিলেন, বা এটা হইতে পারে না আপনি যে মনে করেন বিভিন্ন ধরনের ডিবেট বা এক্সট্রা কারিকুলাম যদি কোনো অ্যাক্টিভিটিস আপনার করা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ডকুমেন্টগুলো জমা দেবেন। এবার আসে স্যালারি সার্টিফিকেট। যদি আপনি মনে করেন আপনি এজ এ অ্যাপ্লিকেন্ট, আপনি যদি জব হোল্ডার হন, সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট গুলো কি দেওয়ার চেষ্টা করবেন। বা টিন ট্যাক্স, এগুলো হচ্ছে দেখেন যেগুলো ইফ হ্যাভ মানে কি, এগুলো অপশনাল ডকুমেন্ট, আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও কি প্যারা নেই। দেন হচ্ছে টিন ট্যাক্সের হচ্ছে নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে। যেমন আমি লাস্ট ইয়ারে যখন আমি অ্যাপ্লাই করি, আমি কি এই ডকুমেন্টটা সাবমিট করে নিই। তো আপনারা যারা হচ্ছে আছে তারা দিয়ে দিবেন ট্রান্সলেট করে অবশ্যই। আর আমি একটা কথা বলে নেই, এখানে যতগুলা ডকুমেন্টের কথা আমি বলতেছি কোনোটাই কিন্তু বাংলাতে হবে না। প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে ট্রান্সলেট করে দিতে হবে, কারণ ওরা কিন্তু বাংলা বোঝে না, ওরা ইংলিশ বোঝে আর ইতালিয়ান বোঝে। আপনি ইতালিয়ানে ট্রান্সলেট করবেন, হয়তো ইংলিশে ট্রান্সলেট করবেন, কিন্তু বাংলা দিয়ে কোনো ডকুমেন্ট দেন না। এটার জন্য কিন্তু আপনার বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আপনার ডকুমেন্টের উপরে। মানে সেম নেম এফিডেভিট। তো এই জিনিসটা কখন লাগে, যে আপনার মনে করেন আপনার আপনার যে স্পন্সর বা আপনার মা বা আপনার বাবা, তো তাদের নামের সাথে যদি আপনার যে নামের কোনো ইস্যুস থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা সেম নেম এফিডেভিট করে নেবেন। এবং সেম নেম এফিডেভিটটা কিভাবে করতে হয়, এটার একটা ফরম্যাট আমার গ্রুপে দেওয়া আছে। তো গ্রুপের ফাইল থেকে ডাউনলোড করে নেবেন এবং এডিট করে কি আপনাদের মতো করে ইনফরমেশনগুলো ইনসার্ট করবেন। দেন আসি স্পন্সরস এনআইডি। আপনার যা স্পন্সর হবে ওনার হচ্ছে এনআইডির যে ফটোকপিটা আছে, এটা হচ্ছে স্ক্যান কপি করে নেবেন। স্ক্যান কপি করে আপনি চাইলে নোটারি করতে পারেন, না করলে সমস্যা নেই, নোটারি করে দিলে ভালো আর কি, যেহেতু মেন কপি দিচ্ছেন না। তো আপনি একটা নোটারি দিয়ে দিবেন। জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনার জব থাকে, যে আপনি জব করতেছেন বা হচ্ছে আপনার স্পন্সর জব হোল্ডার, তো তার কি যে এই ডকুমেন্টগুলো আছে, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আছে, তো সবগুলোই কি দেওয়ার চেষ্টা করবেন। এবার আছে এনওসি। এনওসিটা হচ্ছে দুই ক্ষেত্রেই, স্পন্সর এবং অ্যাপ্লিকেন্ট সে নিজে, সে যদি মনে করে যে আমার নো অবজেকশন সার্টিফিকেট আমি দিতে পারবো, আপনারা দিয়ে দিবেন। তবে পাবলিক যারা হচ্ছে সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে নাকি এনওসি নেওয়াটা একটু টাফ, তো সেক্ষেত্রে হচ্ছে স্কিপ করতে পারেন। তবে যদি পসিবল হয় এনওসিটা দিলে ভালো, যে আপনার কোম্পানি থেকে আপনার নামে কোনো অবজেকশন নাই, মানে এটা একটা পজিটিভ ইন্ডিকেশন। এবার আসে হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট। আপনার অ্যাজ এন অ্যাপ্লিকেন্ট আপনার ফ্যামিলির যে মেম্বারগুলো আছে তাদের একটা ডিটেলস ইনফরমেশন কি ওদের দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যামিলির যে সার্টিফিকেট আছে এটা আপনারা দিয়ে দিবেন, তাহলে আপনার আপনার স্পন্সর বা আপনার প্রত্যেকটা জিনিস নিয়ে কি ওরা একটা ক্লিয়ার মানে আইডিয়া পাবে। তো সেক্ষেত্রে আপনারা ফ্যামিলি সার্টিফিকেটটাও দেওয়ার চেষ্টা করবেন। ম্যারেজ সার্টিফিকেট, আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট দিবেন। তো ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার সিস্টেম হচ্ছে যে আপনাকে এটা ট্রান্সফার করতে হবে, যেহেতু আমরা জানি নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট এগুলো সব কি বাংলাতে হয়, তো আপনাকে এটা ট্রান্সফার করে দিতে হবে। ট্রান্সফার করে সাথে হচ্ছে যে নোটারি বা এফিডেভিট যাই করুক না কেন, ওই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে করার পরে আপনারা কি করবেন, সাথে বাংলার যে ডকুমেন্ট আছে, বাংলা ডকুমেন্টটা হচ্ছে আপনারা এটা মানে ফটোকপিটা জাস্ট ফটোকপি করে ইংলিশটার সাথে ট্রান্সলেশনের সাথে আপনারা অ্যাটাচ করে দিয়ে দিবেন। দেন আসে হচ্ছে পসিবল ডকুমেন্টস ফর ইনকাম সোর্স। যদি মনে করেন আপনার স্পন্সর আপনার অন্যান্য আদার কোনো সেক্টরে জব করে বা ল্যান্ড সেল বা অন্যান্য যদি কোনো কিছু করে বা কিছু করে হচ্ছে আপনি আপনার স্পন্সরের
সাপোর্টটা হচ্ছে নিচ্ছেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আপনারা যাতে ডকুমেন্টগুলো কিভাবে স্ট্রং হবে, কিভাবে ভালো হবে, এবং এই দিকে কি আপনারা ফোকাস করার চেষ্টা করবেন যাতে আপনার সবকিছু কি ভালো থাকে। তো এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা ডকুমেন্ট। এর ভিতরে যে আপনারা আরো কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারেন, যেগুলো বললাম প্রেসিডেন্সি হোক বা ভালো কোনো, সেটা হইতে পারে আপনি রিসার্চ করেছেন, বা হইতে পারে আপনি ডিবেট করেছেন, বা যে কোনো একটা ভালো কোনো ডকুমেন্ট যদি আপনারা সাবমিট করতে পারেন, এটা আপনাদের জন্য কি একটা ভালো একটা পজিটিভ একটা বার্তা বয়ে নিয়ে আসবে আর কি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ফাইল মোটামুটি সবকিছু রেডি। তো আমরা কিভাবে কি করব বিএফএস গ্লোবালে যাওয়ার জন্য, বা প্রসেস গুলো কি। তো কথা হচ্ছে দেখেন, আপনাদের ডকুমেন্ট সবকিছু রেডি, প্রত্যেকটা জিনিস গুছাবেন, আর কোনোটাই ভুলে যায় না, কোনোটাই প্রিন্টিং যাতে বাদ না যায়। তো আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমি ইয়েটা কি বলে এয়ার টিকেটটা হচ্ছে আমি প্রিন্ট করে নাই, দেন হচ্ছে আমাকে আবার যায় ওই বিএফএস গ্লোবালের ভিতরে আবার প্রিন্টার আছে, সবকিছু আছে। তো ওইখান থেকে আপনারা ইজিলি করতে পারবেন, তবে বাড়ি থেকে করে নিয়ে যাওয়া ভালো। যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে বা ওরা চাইলেও যদি না পায়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি প্রিন্টিং টিন্টিং যা কিছু আছে সবকিছু করে নিতে পারবেন, সবকিছুই ফ্রি। ওরা আপনাকে গাইডলাইন দিয়ে দিবে, ওখানে লোক থাকে সবসময়, ওরা আপনাকে বলে দেবে কি কি করবে। তো কথা হচ্ছে চেষ্টা করবেন প্রত্যেকটা ডকুমেন্ট যাতে সুন্দর করে প্রিন্টিং করে ডেট, প্রত্যেকটা যে ডেডলাইন গুলো সবকিছু ঠিকঠাক করে নেবেন, যেমন কাভার লেটারের ডেট, ডিটাইপ ফর্মে যে ডেট, এগুলো সেম রাখবেন। আর ইন্স্যুরেন্স যা আছে সবকিছু আপনার সাবমিশন ডেট অনুযায়ী, ওই যে বললাম আপনার পরে যদি সেপ্টেম্বর যেহেতু সেশন, আপনার সেপ্টেম্বরের 1 তারিখে দিতে পারেন, 15 তারিখে নিতে পারেন, বা অগস্টে যারা সাবমিট করবেন অগস্টের 1 তারিখে নিতে পারেন, অগস্টের 15 তারিখে নিতে পারেন। তো বিষয় হচ্ছে যে আপনি যেই ডেটে সাবমিট করেন ওই বাকি 3টা ডেট কি সেম রাখেন আর কি, এটাই হচ্ছে কথা। এবার হচ্ছে মনে করেন আপনার ডকুমেন্ট সবকিছু কি রেডি, আপনি ফাইল টাইল গুছালেন, সবকিছু টাকা পয়সা সবকিছু গুছালেন। টাকা পয়সা কিছু না, বললাম যে ওইখানে হচ্ছে 11,000 টাকার মতো লাগতে পারে। তো লাস্ট ইয়ার আমরা যখন সাবমিট করি আমাদের সময় 10,390 টাকা লাগছিল। তো বাংতি টাকা সাথে করে কিছু নিয়ে যাবেন, কারণ ওইখানে হুটহাট করে ওরা বাংতি নাও পাইতে পারেন। তো সেক্ষেত্রে একটু ওয়েট করা লাগতে পারে আর কি। তো চেষ্টা করবেন টাকা একটু ভাঙতি নিয়ে যাওয়ার জন্য। আর হচ্ছে একেবারে সকাল সকাল পৌঁছে যাবেন, যদি আপনার মনে করেন যে ডেট, ওই ডেটের মনে করেন সকালবেলা 8টার আগে পৌঁছানোর চেষ্টা করবেন। ওইখানে আবার সিরিয়াল যেহেতু মেনটেন করা লাগে, তো সিরিয়াল যা মেনটেন করবেন। তবে যাওয়ার সময় আগে একটু শিওর হয়ে নেবেন, ওখানে প্রচুর পরিমাণে রিপ্রেজেন্টেটিভ থাকে যারা মাইকিং করে, বা অনেকে অনেক ধরনের লাইনগুলো মেনটেন করে, তাদের সাথে কথাবার্তা বলবেন যে কোন জায়গায় দাঁড়াতে হবে, কি করতে হবে। এবং ওদের যে অ্যাকচুয়াল অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা হচ্ছে আপনারা বিএফএস গ্লোবালের যে অ্যাড্রেসটা আপনারা সুন্দর করে হচ্ছে সার্চ করে করে দেখে নেবেন, কারণ ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে এম্বাসি। তো নাফি টাওয়ার বা অনেকেই বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার অনেকেই একটু উল্টাপাল্টা করতে পারেন, কারণ ওদের একটা পুরাতন অফিস আছে বা নতুন অফিস আছে। তো পুরাতন নতুনের একটা ইস্যু আছে, যেহেতু আপনারা একজ্যাক্ট লোকেশন যেটা ট্র্যাক করে করে সবার সাথে কথাবার্তা বলে ওইভাবেই যাবেন আর কি। তো সকাল সকাল যাবেন, যে সিরিয়াল মেনটেন করবেন, ওরা যেভাবে বলবে যাবেন আর কি। দেন হচ্ছে ওরা লিফটে 4, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি 4 ছিল না কি 5 ছিল। তো ওরা আপনাকে গাইডলাইন দিয়ে দিবে যে আপনি লিফটে যাবেন, যাওয়ার পরে ওখানে আপনার একটা চেক আপ হইতে পারে, আপনার পাসপোর্ট নিয়ে হচ্ছে ওরা টুকটাক একটা ফর্ম দিবে, সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দিবে আর কি। ওরা ভিতরে যাবেন, ফাইল সাবমিট করবেন, করার সময় আপনাকে যে পেমেন্ট দেওয়া লাগতে পারে, পেমেন্ট মানে লাগতে পারে বলতে লাগবেই, পেমেন্ট দিবেন। সবগুলো ডকুমেন্ট ওরা সুন্দর করে নিবে, যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে আপনাকে প্রিন্টিং করে নেবেন। আর একটা কথা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি যেগুলো সাবমিট করবেন, আপনাদের আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা ডকুমেন্ট যাতে আপনাদের মানে ড্রাইভে থাকে কিছুর জন্য, যদি কোনো সামহাও একটা ইস্যু হয় সেক্ষেত্রে যাতে ইনস্ট্যান্ট কিছুটা করতে পারেন। আমার বাড়িতে রেখে গেলে তো আপনি এটা পাবেন না, তো আপনার ওই দিনে সাবমিটও করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ডকুমেন্ট আপনাদের একটা ভালো একটা কনসার্ন থাকবে, একবারে ট্রান্সপারেন্ট রাখবেন সবকিছু, যাতে কোনো ধরনের কোনো ইস্যু না হয় আর কি। কারণ এতদিন যাবত যা যা করেছেন এই জিনিসটি কি আপনারা সাবমিট করবেন। তো ওদের চেকলিস্ট অনুযায়ী, ওদের নিয়ম অনুযায়ী, ওদের রুলস অনুযায়ী আপনারা ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো প্রথমে দিকে সারিবদ্ধভাবে রাখবেন। দেন হচ্ছে আপনারা বাকি যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো কি অ্যাজ ইউজুয়াল দিয়ে দিবেন। তো ম্যান্ডেটরি ডকুমেন্ট কোনগুলা এবং কোনগুলো অপশনাল, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলছি। তো যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে জানাবেন। আর ইন্ডিভিজুয়ালি যে টপিকগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি বা ভিডিও আছে এগুলো একটু দেখে নেবেন। আরেকটা হচ্ছে দেখি আমি ইউটিউবে এগুলো একটু আপলোড করার চেষ্টা করব, কারণ ফেসবুক থেকে অনেকে দেখতে অনেকেই নাকি মানে সমস্যায় ফেস করেন আর কি, যে মোবাইলে এত বড় ভিডিও দেখতে অনেকের ইস্যু হয়। তো অনেকে আছে আমরা ইজিলি ইউটিউব থেকে ল্যাপটপ অন করে দেখতে পারি। তো সেক্ষেত্রে মানে ইউটিউব প্ল্যাটফর্মটা নাকি আরেকটু ফ্লেক্সিবল। তো সেক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করবো 2 জায়গাতে ভিডিও আপলোড দেওয়া, তো আপনারা
ওইভাবেই কি আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে মোটামুটি সম্পূর্ণ বিষয় নিয়ে আমি কথাবার্তা বললাম। বিএফএসসি সাবমিশনের ক্ষেত্রে ফাইনাল সাবমিশন বলেন, কিভাবে কি করবেন, তো সবকিছু নিয়ে একটু কথাবার্তা আমি বলে নিলাম আপনাদের সাথে। ওইভাবেই ডকুমেন্টগুলো গুছাবেন, যাবেন সুন্দর করে, ফ্রেশ মাইন্ডে যাবেন, সাবমিট করে সুন্দর করে এসে পড়বেন। এবং ওরা মানে ইন্টারভিউর ক্ষেত্রে আবার অনেকে একটু কনফিউশন ফেস করেন, যে ইন্টারভিউর বিষয় হচ্ছে যে ওরা আপনি সাবমিশন করার পরে আপনার সাথে সাথে কোনো ইন্টারভিউ ওরা কি নেবে না। ওরা হচ্ছে আপনার যখন আপনি বিএফএস সাবমিট করবেন, দেন বিএফএস থেকে 2-3 দিনের ভিতরে কি এটা, বা 1-2 দিনের ভিতরে এটা এম্বাসিতে চলে যাবে। তখন এম্বাসিতে হচ্ছে মানে ভিসা যে অফিসার, ওরা যদি মনে করে যে আপনার কোনো একটা ডকুমেন্টে ইস্যু আছে, বা আপনাকে ওদের কল করা দরকার, আপনার সাথে ওদের কথাবার্তা বলা দরকার, তাহলে কি আপনার সাথে ওরা ইন্টারভিউর জন্য একটা ডেডলাইন দিবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউ নেয় না, ডিরেক্ট ভিসা দিয়ে দেয়। যেমন আমাদের ক্ষেত্রে আমি বা আমার সাথে এখানে মোটামুটি যারা জনপথে আসছি, তো অনেকেরই কি ইন্টারভিউ হয় না, 2-1 জন ছাড়া। তো এই হচ্ছে বিষয়, ইন্টারভিউ নিয়ে কোনো হেডেক করার কোনো কিছু নাই। এটা হচ্ছে খুবই মানে সিম্পল জিনিস, বেসিক জিনিস আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কেন ইতালি চুজ করেছেন, কেন এই সাবজেক্ট, কেন এই ডিপার্টমেন্ট, এবং অন্য দেশ কেন নয়, এই সে টুকটাক বেসিক কিছু কোয়েশ্চেন করবে। তো এইভাবে আপনারা জাস্ট একটু প্রিপারেশন নিয়ে কি যাই এম্বাসির জন্য। তো এই হচ্ছে মোটামুটি সবকিছু নিয়ে কথাবার্তা বললাম। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।